নির্বাচন পদ্ধতি নিয়ে গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দলগুলোর নানা মত। কর্পোরেট বা এনজিও কায়দায় সরকার চালালে হবে না, বললেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো, মাইলস্টোনে ঢুকেই 2টি লাশ দেখতে পান সেনাবাহিনীর প্রথম রেসপন্ডিং টিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পদ্ধতি নিয়ে গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দলগুলোর নানা মত। বর্তমান প্রথম বিজয়ী নির্বাচন পদ্ধতির সীমাবদ্ধতা দূর করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি কার্যকর, ন্যায্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংখ্যানুপাতিক ও মিশ্র সদস্য অনুপাত পদ্ধতি বিষয়ে গঠনমূলক সংলাপের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশ্লেষক ও ইসলামভিত্তিক দলগুলোর নেতারা। মামুনুল হক বলেন, ইসলামের শাসক নির্বাচনের স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে, যা নিঃসন্দেহে সব ব্যবস্থার চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম। ইসলামী ব্যবস্থা কার্যকর না থাকায় এখনও বিকল্প হিসেবে গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচনকে মন্দের ভালো হিসেবে বিবেচনা করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে নানা রকম নির্বাচন ব্যবস্থা রয়েছে। তার মধ্যে আমাদের দেশে বর্তমানে কার্যকর রয়েছে পিটিপি পদ্ধতি। সম্প্রতি বিভিন্ন মহল ও রাজনৈতিক দল ও পক্ষগুলো পিআর পদ্ধতি নির্বাচনের দাবি তুলেছে। তিনি আরও বলেন, উভয় পদ্ধতির নানা রকম দুর্বলতা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণমানুষের মতামতের প্রকৃত প্রতিফলনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তৃতীয় পদ্ধতি তথা এমএমপি প্রস্তাব করেছে। এটি তুলনামূলক শ্রেষ্ঠ বিবেচিত হতে পারে। এতে জনমতের সঠিক প্রতিফলন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভোটারের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা বিগত 17 বছর ভোট দিতে পারিনি, এজন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় ভোটকে একটি ব্যবসায় পরিণত করা হয়েছে। মনোনয়ন বাণিজ্য একটি সাধারণ কাজে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনী ব্যয় নির্ধারণ করেছে সর্বোচ্চ 50 লাখ টাকা, কিন্তু সেটা মাঠ পর্যায়ে কোটি ছাড়াবে নিশ্চিত। এটা বন্ধ করতে হবে। সেক্ষেত্রে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। এমএমপি ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নীতিগতভাবে এমএমপির সঙ্গে সমর্থন জানাচ্ছে। গোলটেবিল আলোচনায় জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি বলেন, পিআর ব্যবস্থা প্রবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন করার ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই, তাই বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন করে পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, 40টি দেশে পুরোপুরি পিআর পদ্ধতি আছে, কিছু দেশে মিক্সড পদ্ধতি আছে। যারা বলছেন পিআর বোঝেন না, এটা তাদের অজ্ঞতা। মিক্সড পদ্ধতি পিআর চালু হতে পারে বলেও মত দেন তিনি। আলোচনায় অংশ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা নতুন ব্যবস্থা চাই, পুরনো ব্যবস্থায় থাকা খুব দুঃখজনক। আমরা আশ্চর্য হচ্ছি, অনেক সিনিয়র রাজনীতিবিদ বলছেন বড় দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে এই অভ্যুত্থান কি কোনো দলের কথাই হয়েছে? অন্যদের প্রস্তাব ইগনোর করা যাবে না। নির্বাচনে পিআর পদ্ধতি অথবা মিক্সড পদ্ধতিতে যেতে পারি, তবে সংস্কার বিষয়ে সবার একমত হতে হবে। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তাবনা হলো সংসদের বিদ্যমান আসন থাকবে, এর বাইরে সংরক্ষিত আরও 100 আসন যুক্ত হবে, যেখানে সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব থাকবে। বিদ্যমান 300 আসনের মধ্যে 200 আসন আগের পদ্ধতিতে থাকুক, বাকি 100 আসনে পিআর হোক। এতে আমরা ধীরে ধীরে পিআর এর মধ্যে যাব, যাতে পরবর্তী সময়ে কোনো সমস্যা হলেও সেটা সমাধানযোগ্য হয়। পাশাপাশি জাতি ও রাষ্ট্রে এই পদ্ধতি কতটা ইতিবাচক হয় সেটাও বোঝা যাবে। তবে কোনো না কোনো পর্যায়ে বাংলাদেশে পিআর সংযোজন করতেই হবে। পুরনো গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ইতিমধ্যে পিআর যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, একই কারণে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না? ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন 2008 থেকে পিআর পদ্ধতির আলোচনা করে আসছে। বিশ্বের 54টি দেশে এটি চালু আছে। কোনো দল এটি না বুঝলে তাদের অজ্ঞতা। তাই বলে এই পদ্ধতি নিয়ে বিদ্রুপ করার সুযোগ নেই। যারা পিআর এর বিরোধিতা করছে তারা তাদের স্বার্থ দেখছে, তাহলে অন্যদের দাবিকে কেন নেগেটিভভাবে দেখা হচ্ছে? দুর্বলতাগুলো কিভাবে কাটানো যায় তা নিয়ে আলোচনা হতে পারে। বড় কথা হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার করতেই হবে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফয়জুল হক বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতিতে আলেমরা বঞ্চিত হচ্ছেন। এটাতে থাকলে যতই জোট করেন বেশি আসন পাবেন না, আরও গোলামি করে যেতে হবে। পিআর হলে অনেক বেশি আসন পাবেন। কোনোভাবেই ফ্যাসিবাদকে ফেরার সুযোগ দেওয়া যাবে না। যারাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখাবে তারাই দেশ এবং গণ অভ্যুত্থানের শত্রু। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, পিআর যৌক্তিক, মিক্সড পদ্ধতি আরও যৌক্তিক মনে হচ্ছে। তবে ফ্যাসিবাদ যাতে কোনোভাবে ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যমত থাকতে হবে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, 1947 সাল থেকে আজ পর্যন্ত আমাদের কোনো সনদ হয়নি। এটা দুঃখজনক। আমাদের ভাবতে হবে কোন পদ্ধতিতে রাষ্ট্র ভালো চলবে, সেই আলোকে পিআর হতে পারে সবচেয়ে ভালো। আজকে যে পদ্ধতি উত্থাপন করা হয়েছে মধ্যবর্তী পন্থা হিসেবে এটাও অসাধারণ, তবে আমরা একদিনে সব অর্জন করতে পারবো না, ধীরে ধীরে অগ্রসর হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, পিআরের ক্ষেত্রে প্রথমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত জরুরি। বিগত ফ্যাসিস্ট সরকার ও তাদের সহযোগীরা নির্বাচনে অংশগ্রহণ করা হবে কিনা, শুরুতে জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সকল দোসরকে নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করতে হবে। তবে এফপিটিপির কোনো অপশন বাংলাদেশে নেই। এক্ষেত্রে এমএমপি একটি ভালো ব্যবস্থা হতে পারে। গোলটেবিল বৈঠকের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করা হয় এবং বৈঠক শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কর্পোরেট বা এনজিও কায়দায় সরকার চালালে হবে না, বললেন মঈন খান। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, কর্পোরেট বা এনজিও কায়দায় সরকার চালালে হবে না, জনগণের সরকারকে বাস্তবমুখী ব্যবস্থা নিতে হবে। ডক্টর আব্দুল মজিদ বলেন, বিগত সরকার বাজ বিচার ছাড়াই চড়া সুদে ঋণ নিয়ে দেশকে বিপদে ফেলেছে। ঋণের অপব্যবহারের মাসুল গুনতে হচ্ছে। এখন সরকারের আয়ের বড় অংশই চলে যাচ্ছে ঋণ এবং এর সুদ পরিশোধে। মাইলস্টোনে ঢুকেই দুটি লাশ দেখতে পান সেনাবাহিনীর প্রথম রেসপন্ডিং টিম। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনীর প্রথম রেসপন্ডিং দল স্কুলে ঢুকে প্রথমেই দুটি মরদেহ দেখতে পায়। তিনি বলেন, বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গে আমরা প্রথম রেসপন্ডিং টিম হিসেবে মাইলস্টোনে প্রবেশ করে দুটি মরদেহ দেখতে পাই। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখানে আগুন জ্বলছিল। আগুনের সামনেই দুটি মরদেহ পড়েছিল। আমাদের চোখে প্রথম যে দৃশ্যটি ধরা পড়ে সেটাই ছিল সবচেয়ে কষ্টকর। এই স্পটে এসে ওটা দেখার পরই আমরা আমাদের উদ্ধার কার্যক্রম শুরু করি। তিনি আরও বলেন, আমরা এখানে আনুমানিক 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছাই। যেহেতু আমাদের ক্যাম্পের অবস্থান 100 থেকে 150 গজের মধ্যে, সেহেতু আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি। উদ্ধার কার্যক্রম শেষ করার পর আমাদের মোট 25 জনের মতো সৈনিক অসুস্থ হয়েছিল, কিন্তু ক্রিটিক্যাল পর্যায়ে কেউ নেই। বর্তমানে 11 জন সৈনিক ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 36 আসনে প্রার্থী ঘোষণা। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সন্দেহ নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তী সরকারের 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা দাবি জানাচ্ছি, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক। নূর বলেন, রাজনীতিতে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা চলছে, আর সরকার পদে পদে আমাদের লাঞ্ছিত ও বঞ্চিত করেছে। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা দায়িত্বপ্রাপ্ত কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ারও